আজ আমি মুঘল রাজস্ব ব্যবস্থা নিয়ে অর্থাৎ মুঘল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। মুঘল সরকারের বিরাট প্রশাসন ব্যবস্থা ও সেনাদলের জন্য প্রভূত অর্থের দরকার হয়। ভূমি রাজস্ব ছাড়া আরও বিভিন্ন খাতে মুঘল রাজস্ব আদায় হতো। মুঘল সম্রাটরা নজরানা বা উপঢৌকন বাবদ অর্থ পেতেন। কোনো ব্যক্তি সম্রাটের কাছে কোনো বিষয়ে আবেদন করলে আবেদনের বিষয়ের গুরুত্ব অনুসারে তাকে নজরানা দিতে হতো, তবেই তার আবেদন সম্রাটের গোচরে আনা হতো। জরিমানা বা বিচারে দোষী সাব্যস্ত হলে মুঘল আদালতে অপরাধীর যে অর্থদণ্ড হতো তা ছিল সরকারের প্রাপ্য। যুদ্ধক্ষেত্রে পরাজিত শত্রুর যে সম্পত্তি দখল করা হতো তার 1/5 ছিল রাষ্ট্রের প্রাপ্য। পেশকাশি কর বা সমস্ত রাজারা যে বার্ষিক কর আদায় দিত তাও ছিল রাষ্ট্রের আয়ের উৎস। মুঘল সরকার বণিকদের মালের উপর কর বসিয়ে মোটা টাকা আয় করতেন। নদী বা স্থলপথে শুল্ক ঘাঁটিতে মালের উপর এই কর আদায় করা হতো। এছাড়া শিল্পী কারিগরদের উপর আলাদা কর ছিল। বাজার, ফেরি, খনি, বনের উপর কর আদায় করা হতো। আকবর হিন্দুদের উপর জিজিয়া কর লোপ করেন এবং মুসলিমদের জাকত লোপ করা হয়, কিন্তু ঔরঙ্গজেব এই করগুলো পুনঃস্থাপন করেন। এই সঙ্গে অর্থকর প্রভৃতি আরও নানা কর স্থাপিত হয়। মুঘল রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। এই ভূমি রাজস্ব ব্যবস্থা আকবরের আমলে গড়ে ওঠে। আকবর গোড়ায় নানা পরীক্ষা নিরীক্ষার পর তার ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। 1563 খ্রিস্টাব্দে ইতিমাদ খাঁ দেওয়ান নিযুক্ত হলে তিনি খলিশা জমিকে জায়গির জমি থেকে আলাদা করে ফেলেন। এরপর মজাফফর খাঁ দেওয়ানের পদে বসে কানুনগোদের সাহায্যে জমি জরিপ করে ফসলের উৎপাদনের পরিমাণ নির্ধারণ করার ব্যবস্থা করেন। এরই ভিত্তিতে তিনি যে কাগজপত্র তৈরি করেন তার নাম ছিল হাল-ই-হাসিল। মজাফফর খাঁ নিয়ম করেন যে জমির যেমন উৎপাদন লেখা থাকবে সেই হারে রাজস্ব ধার্য করা হবে। এরপর 1582 খ্রিস্টাব্দে রাজা টোডরমল দেওয়ানের পদে বসলে তিনি তার সহকারী শাহ মনসুরের সাহায্যে মুঘল রাজস্ব ব্যবস্থার পাকাপাকি বন্দোবস্ত করেন। টোডরমলের আমলে 3 প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়, যথা যাবতী বা দহশালা প্রথা, গাল্লাবক্স প্রথা ও নাশক প্রথা। এর মধ্যে যাবতী বা দহশালা প্রথার জন্যই টোডরমল খ্যাতি পান। যাবতী প্রথায় বৈশিষ্ট্য ছিল যে খালসা জমিগুলোকে প্রতি প্লট ধরে জরিপ করা হয়। জরিপের জন্য দড়ির স্থলে লোহার আংটা দ্বারা আটকানো বাঁশের খণ্ডের দ্বারা জমি জরিপ করা হয়। 60 গজ ইন্টু 60 গজ জমির পরিমাণকে 1 বিঘা ধরা হয়। জমি জরিপের জন্য ইলাহি গজ নামে মাপের কাঠি ব্যবহার করা হয়। বিঘার নিচের পরিমাণ কাঠির ভিত্তিতে কাঠা নাম হয়। যাবতী প্রথার ফসলের উৎপাদনের ভিত্তিতে কৃষি জমিকে 4 ভাগে ভাগ করা হয়, যথা পোলাজ অর্থাৎ যে জমি প্রতি বৎসর আবাদ হতো এবং কখনো অনাবাদি থাকতো না। 2 পারৌটি, যে জমিতে সবসময় আবাদ হতো না। 3 চাঁচর, যে জমি 3-4 বছর অনাবাদি থাকতো। 4 বাঞ্জার, যে জমি 5 বা তার বেশি বছর অনাবাদি থাকতো। প্রতি
পরগনায় প্রথম 3 শ্রেণীর জমিকে সরেশ, মাঝারি, নিরেশ এই 3 শ্রেণীতে ভাগ করে প্রতি শ্রেণীর 10 বছরের উৎপাদন একত্রে করে 10 দিয়ে ভাগ করে যে গড় হতো তাকে গড় উৎপাদন ধরা হতো। এই গড় উৎপাদনের 1/3 ভাগ ছিল সরকারি ভূমি রাজস্ব। কৃষকদের ফসলের 1/3 অংশ বদলে তার নগদ দাম দিতে বলা হতো। শস্যের 10 বছরের গড় মূল্য ধরে শস্যের দাম স্থির করা হতো। সেই দাম অনুসারে 1/3 ভাগ শস্যের বাবদ সরকারের যে রাজস্ব পাওনা হতো রায়ত তা নগদে মিটিয়ে দিত। যাবতী প্রথা অনুসারে জমি সরাসরি রায়তের সঙ্গে বন্দোবস্ত করা হয়। জায়গিরদারি জমিগুলিকেও যাবতী প্রথার অধীনে আনা হয়। সরকারি কর্মচারীরা রাজস্ব আদায় করার পর জায়গিরদার তার প্রাপ্য পেত। রায়তদের জমির পাট্টা দেয়া হতো, তাতে জমির শ্রেণী, দেয়, রাজস্বের পরিমাণ, জমির পরিমাণ লেখা থাকত। দহশালা বা যাবতী প্রথা বিহার, এলাহাবাদ, মালব, অযোধ্যা, আগ্রা, দিল্লি, লাহোর ও মুলতানে প্রচলিত ছিল। সমগ্র সাম্রাজ্যে এই প্রথা প্রচলিত হয়নি। গাল্লাবক্স প্রথা অনুসারে যখন যেমন ফসল ফলত সরকার তার একটা অংশ কর হিসাবে নিত। এর ফলে কোনো নির্দিষ্ট হারে কর পাওয়ার ব্যবস্থা ছিল না। গাল্লাবক্স সিন্ধু, কাবুল ও কাশ্মীরে প্রচলিত ছিল। নাসাক প্রথা অনুসারে ক্ষেতের ফসলের উৎপাদন কোনো জরিপ না করে আন্দাজের ভিত্তিতে সরকার ও রায়তের মধ্যে ভাগ করা হতো। নাসাক প্রথা ছিল রায়তি ওয়াদি প্রথা। প্রত্যক্ষভাবে রায়তের কাছ থেকে এই প্রথায় ভূমি রাজস্ব আদায় করা হতো। বাংলাদেশে নাসাক প্রথার প্রচলন ছিল। মুঘল রাজস্ব ব্যবস্থা পরিচালনার জন্য দেওয়ানের দপ্তরের অধীনে বিভিন্ন বর্গের কর্মচারী কাজ করত। আমিল বা আমালগুজার ছিল দায়িত্বপূর্ণ কর্মচারী। দেওয়ানের অধীনে আমিল বহুবিধ দায়িত্ব বহিত। জমি জরিপের তদারকি, নিয়মিত খাজনা আদায় ব্যবস্থা করা, অনিচ্ছুক প্রজাদের রাজস্ব দিতে বাধ্য করা, কর্মচারীদের দুর্নীতি দমন করা এবং কর ফাঁকি রোধ করা ছিল আমিলের দায়িত্ব। বিটিকচি জেলা স্তরের রাজস্ব আদায় জরিপের কাজে তদারকি করত। বিটিকচিকে নিজ এলাকায় মোট আবাদি জমি ও তার রাজস্বের হিসাব রাখতে হতো। জোরদার কৃষকের কাছে খাজনা আদায় করে রসিদ দিত। পাটোয়ারি রায়ত পিছু জমির হিসাব ও তার কাছ থেকে আদায় করা খাজনার হিসাব রাখত। কানুনগো ছিল জরিপ বিভাগের উচ্চ কর্মচারী। আমিন নিজ হাতে জমি মাপত। মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা, বিশেষত যাবতী ব্যবস্থা বহু লেখকের দ্বারা প্রশংসিত হয়েছে। প্রথমত এর দ্বারা সরাসরি রায়তের সঙ্গে জরিপের ভিত্তিতে রাজস্ব বন্দোবস্ত করা হতো। কোনো মধ্যস্বত্বভোগী মাঝখানে থাকত না। রায়ত তার প্রদেয় রাজস্বের পরিমাণ জানত, ফলে সহসা তার কাছ থেকে বাড়তি আদায় করা সম্ভবপর ছিল না। সরকারও রাজস্বের পরিমাণ জানতেন, ফলে সরকারকে কম রাজস্ব দিয়ে প্রতারিত করা যেত না। জমির উপর রায়তকে পাট্টা দেওয়ার ফলে রায়তকে স্বত্বচ্যুত করা সহজ ছিল না। রায়ত জমিতে স্বত্ব পেয়ে কৃষির উন্নতিতে আত্মনিয়োগ করে। স্মিথ মুঘল দহশালা বা যাবতী প্রথার প্রশংসা করলেও মন্তব্য করেছেন যে কর্মচারীদের দুর্নীতির জন্য এই প্রথা রায়তের পুরো উপকারে আসেনি। প্রদেশের শাসনকর্তারাও রাজস্ব কর্মচারীরা ছিল স্বেচ্ছাচারী। তাদের নিয়মে বাঁধা সহজ কাজ ছিল না, ফলে তারা প্রজাদের কাছ থেকে বাড়তি কর আদায় করত। দ্বিতীয়ত, ফসলের 1/3 অংশ
ভূমিকর যথেষ্ট বেশি ছিল। শাহজাহানের আমলে তা 1/2 অংশে দাঁড়ায়। ঔরঙ্গজেবও তাই বহাল রাখেন। ফলে অনেক সময় রায়তরা জমি ছেড়ে পালাতো। ইরফান হাবিব হাকোয়া প্রথায় কথা বলেছেন, তা হলো পলায়মান রায়তদের ঘোড়সওয়ার পাঠিয়ে চাবুক হাঁকিয়ে ফিরিয়ে আনা হতো। ঔরঙ্গজেব জমিদারদের সতর্ক করে দেন যে যেন কোনো রায়ত তার দাপটে জমি ছেড়ে না চলে যায়। তাছাড়া নগদ টাকায় রাজস্ব দেওয়া রায়তের পক্ষে খুবই কষ্টকর ছিল, কারণ মুদ্রার প্রচলন বেশি না থাকায় রায়তকে মুদ্রা সংগ্রহের জন্য মহাজনের দ্বারস্থ হতে হতো। আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচালনায় যে শৃঙ্খলা ছিল, জাহাঙ্গীরের আমলে তা কিছুটা হ্রাস পায়। ডক্টর সাক্সেনার মতে জাহাঙ্গীর খালসা জমির 70% জায়গিরদারদের হাতে তুলে দেন। ফলে রায়তের সঙ্গে সরকারের সংযোগ কমে যায়। শাহজাহানের আমলে ভূমিকরের হার বাড়ানো হয়। তাছাড়া তিনি রাজস্ব সংগ্রহের দায়িত্ব ইজারাদার বা নিলামদারদের হাতে ছেড়ে দেন। এর ফলে ইজারাদাররা রায়তের উপর উৎপীড়ন করে। ঔরঙ্গজেবের আমলে নিরন্তর যুদ্ধে অর্থ ব্যয় হলে ভূমি রাজস্বের হার বাড়িয়ে ফসলের 1/2, ক্ষেত্রবিশেষে 1/3 করা হয়। এর ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়। ঔরঙ্গজেবের বিরুদ্ধে সতনামী, শিখ, জাট, বুন্ডেলা প্রভৃতি বিদ্রোহের মূলে ছিল কৃষক অসন্তোষ। ডক্টর সতীশচন্দ্রের মতে ঔরঙ্গজেবের আমলে জায়গিরদারি ব্যবস্থায় সংকট দেখা দেয়। দক্ষিণে মারাঠা আক্রমণের ভয়ে অধিকাংশ জায়গিরদার উত্তরে জায়গির চায়। ফলে জায়গিরগুলি ভাগ করে দিতে হয়, কিন্তু মূল অর্থের পরিমাণ কমানো হয়নি। এর জন্য কৃষকের উপর উৎপীড়ন হয়।